হাই গাইস, হাই স্টুডেন্টস। আশা করছি তোমরা ভালো আছো সবাই। ওকে, আজকে আমরা ফটোসিনথেসিস চ্যাপ্টারের যেটা টপিক পড়ব সেটা হলো C4 পাথওয়ে। এর আগের দিনে আমরা ক্যালভিন সাইকেল এবং C3 পাথওয়েটা আলোচনা করেছি। আশা করছি তোমরা ওই ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে এই ভিডিওটা দেখার আগে অবশ্যই ফটোসিনথেসিস চ্যাপ্টারের আগের ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে দেখো। প্লেলিস্টে গিয়ে আমার পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ। ওকে, সেগুলো প্রথম থেকে দেখার পরই কিন্তু কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পারবে এই মানে C4 পাথওয়ের। কারণ এই চ্যাপ্টারটা খুবই কনসেপচুয়াল। ওকে, শুধু না বুঝে মুখস্থ করবে না। ওকে, ভুলে যাবে। যতটা পারো খুব ভালোভাবে কনসেপচুয়ালি পড়ার চেষ্টা করো এনসিইআরটিকে, তাহলে নিটে ভালো রেজাল্ট করবে। ওকে, এটা আমি সব সময় বলি। ওকে, কনসেপ্টটা বাড়ার চেষ্টা করো, কনসেপ্টটা সবসময় কনসেপ্টের দিকে লক্ষ্য রাখবে। ওকে, অযথা না বুঝে মুখস্থ করবে না, যেটাই হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক বা বায়োলজি হোক। তবে কিন্তু হয়তো তুমি এবার চান্স পেলে না কোনো কারণে, কিন্তু তোমার নেক্সট যদি টার্গেট থাকে নেক্সট বছরে চান্স পাবে। ওকে ওকে, তাহলে কনসেপ্ট যখনই বাড়বে তোমার প্রত্যেকটা টপিক সম্পর্কে, ওকে, তোমার কনফিডেন্স বাড়বে। ওকে, কনসেপ্টের প্রতি সবসময় ধ্যান রাখবে। ওকে, বুঝতে পারছো? তাহলে C4 প্লান্টস, ওকে, বা C4 পাথওয়ে, যেসব প্লান্টরা হচ্ছে এই C4 চক্রটা সম্পূর্ণ করে, ওকে, তাদের ক্ষেত্রে C4 পাথওয়ে সম্পূর্ণ হয়। ওকে, C4 প্লান্টস সেই সব উদ্ভিদগুলো বিশেষ করে যেগুলো হচ্ছে তোমার জেরোফাইটিক প্লান্ট। ওকে, শুষ্ক মরুভূমি অঞ্চলে জন্ম নেয়। ওকে, তারপর এখানে আমরা দেখব কি কি মানে এদের বৈশিষ্ট্য কী এবং কি ঘটছে। ওকে, দেখো, প্লান্টস দ্যাট আর adapted to dry tropical region have the C4 pathway mentioned earlier। তাহলে এটা প্রথম মনে রাখবে। দেখো, এনসিইআরটিতে এখন যেভাবে নিটে কোশ্চিন আসছে, আমি প্রত্যেকটা জায়গায় পড়ানোর সময় বলে দিচ্ছি কোন জায়গাটা কোশ্চিন আসতে পারে এবং অলরেডি যে কোশ্চিনগুলো এসেছে। ওকে, আমার কিন্তু মাইন্ডে আসে কোন টপিক থেকে কী কোশ্চিন অলরেডি এসেছে। ওকে, সো ড্রাই ট্রপিক্যাল রিজন, এই কথাটাই শুধু আসতে পারে যে C4 প্ল্যান্ট কোথায় যাচ্ছে, ড্রাই ট্রপিক্যাল রিজন। একটা অপশনে থাকবে ড্রাই ট্রপিক্যাল রিজন, টেম্পারেট রিজন। ওকে, পুরো কনফিউজ হয়ে যাবে যদি তোমার ক্লিয়ার মনে না থাকে। ওকে, জাস্ট এই জায়গাটাই এনসিইআরটি যে মানে নিটের কোশ্চিন যতটা কঠিন মানে সহজ ততটাই কঠিন। ওকে, তাহলে স্পষ্ট মনে রাখতে হবে। ওকে, ড্রাই ট্রপিক্যাল রিজনে C4 পাথওয়ে মানে যেসব প্লান্টরা জন্ম নেয় সেগুলোর ক্ষেত্রে C4 পাথওয়ে সম্পূর্ণ হয়। ওকে, দো দিস প্লান্টস হ্যাভ দ্য C4 অক্সালো অ্যাসিডিক। আচ্ছা, C4 কেন বলা হয়েছে? সি বলতে কী বোঝাচ্ছে এখানে? কার্বন। ওকে, মানে এদের যে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের ফলে ফার্স্ট যেটা স্টেবল প্রোডাক্ট তৈরি হয়, সেই যে যৌগটা মানে 4 কার্বনযুক্ত একটা অর্গ্যানিক অ্যাসিড, সেটা হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চিন এটা যে C4 প্লান্টের ক্ষেত্রে এইসব উদ্ভিদের ক্ষেত্রে প্রথম যেটা স্টেবল প্রোডাক্ট তৈরি হচ্ছে এটা 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার? অ্যাজ দ্য ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন প্রোডাক্ট দে ইউজ দ্য C3 pathway or the Calvin cycle as the main biosynthetic pathway। আবার ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন প্রোডাক্ট যেটা হলো C3। এখন দেখো, C4 যেসব C4 প্লান্টগুলোর মধ্যে কিন্তু C3 সাইকেলটাও সম্পূর্ণ হয়। একটা জিনিস মনে রাখবে, যেসব উদ্ভিদগুলো মানে যত উদ্ভিদ আছে যাদের মধ্যে ফটোসিনথেসিস হয় তারা অবশ্যই C3 চক্রটা সম্পূর্ণ হবে তাদের মধ্যে। ওকে, কিন্তু সব C4 প্লান্টের মধ্যে, ওকে, C3 মানে কি বলবো, C3 তো হবে, কিন্তু যেগুলো C3 প্লান্ট তাদের মধ্যে C4টা হবে না। ওকে, ডিফারেন্সটা এটা। দ্য মেইন বায়োসাইন্থেটিক পাথওয়ে দেন ইট হোয়াট ওয়াই আর দে ডিফারেন্ট ফ্রম C3, মানে এদের ডিফারেন্সটা কোথায় দেখো। দিস ইজ দ্য ইকুয়েশন দ্যাট ইউ, এখানে C4 প্লান্টস আর স্পেশাল। C4 প্লান্টস আর স্পেশাল বলছি কেন? দে হ্যাভ দ্য স্পেশাল টাইপ অফ লিফ অ্যানাটমি। এদের যে লিফ অ্যানাটমিটা হয় C4 প্লান্টের, সেটা বলছে স্পেশাল টাইপ। দে tolerate higher temperature, they show a response to high light intensity, they lack a process called photorespiration, have greater productivity of biomass। let us understand। দেখো, এখানে কয়েকটা মানে খুব ভালো পয়েন্ট বলেছে। যেসব C4 প্লান্টগুলো তাদের লিফের অ্যানাটমিটাতে একটা ডিফারেন্স থাকে,
তারা হচ্ছে টলারেট করতে পারে উচ্চ তাপমাত্রা সহ করতে পারে ক্ষমতা থাকে। তাহলে উচ্চ তাপমাত্রা কারা সহ করতে পারে? যেসব মরুভূমিতে যেসব প্লান্ট জন্মায়, ওকে, তারা হাই ইন্টেন্সিটি লাইটটাকে করতে পারে, অ্যাবজর্ব করতে পারে, ওকে। যেহেতু টেম্পারেচার বেশি সহ্য করতে পারে, তাহলে লাইটের যে ইন্টেন্সিটি আছে, যেটা তীব্রতা বেশি, সেটাকেও তারা করতে পারে, সহ করতে পারে, ওকে। অ্যান্ড দে লেক দ্য প্রসেস, তাদের মধ্যে ফটো রেসপিরেশন দেখা যায় না, ওকে। দেখো এই ফটো রেসপিরেশনটা প্লান্টের মধ্যে হয়, C3 প্লান্টগুলোর মধ্যে হয়। এই ফটো রেসপিরেশনটা একটা হচ্ছে তোমার ক্ষতিকারক, মানে অপ্রয়োজনীয় মানে প্রসেস বলি। রেসপিরেশনে কী হয় অ্যাকচুয়ালি, কার্বন ডাইঅক্সাইড, মানে রেসপিরেশন তো আমরা জানি যে একটা এমনিতেই ভাঙনমূলক প্রক্রিয়া, কি না, ক্যাটাবলিক, ওকে, রিয়াকশন, মানে পাতয়ে প্রসেস, ওকে, রেসপিরেশন। তো ফটো রেসপিরেশন হচ্ছে আলোক শোষণ, যেটাকে বাংলাতে বলা হয়। এই আলোক শোষণটা হচ্ছে একটা কী হচ্ছে ভাঙনমূলক প্রক্রিয়া। এটা শুধু C3 প্লান্টের ক্ষেত্রে দেখা যায়, C4 প্লান্টের ক্ষেত্রে দেখা যায় না, ওকে। মনে রাখবে এটা ফার্স্ট, মানে যে এটা মেইন ডিফারেন্স এটা, ওকে। নিটে এটা এসেছে অনেকবার, C4 C3 প্লান্টের মধ্যে ডিফারেন্সটা কি, ফটো রেসপিরেশন, ওকে, অনেকবার এসেছে, প্রিভিয়াস ইয়ারে পাবে। অ্যান্ড হ্যাভ গ্রেটার প্রোডাক্টিভিটি অফ বায়োমাস। আর C4 প্লান্টগুলোর হচ্ছে গ্রেটার প্রোডাক্টিভিটি, মানে এদের যে বায়োমাসটা, প্লান্টে যে সুগার যে সিনথেসিস হচ্ছে কি না, সেটার মাসটা অনেক বেশি হয় C3 প্লান্টের থেকে, ওকে। তাহলে বুঝতে পারলে, স্টাডি ভার্টিক্যাল সেকশন অফ লিফ, C4 প্লান্টের বা C3 প্লান্টের যদি ভার্টিক্যাল সেকশনে যদি দেখা যায় of C3 plants and the other of C4 plants, do you notice the difference? Do both have the same type of mesophyll? আচ্ছা, আমরা জানি প্লান্টে তো কী হচ্ছে, মেসোফিল সেল থাকে, ওকে। অ্যান্ড দেখো এখানে ভাস্কুলার বান্ডিল শীত, ওকে, ডু দে হ্যাভ সিমিলার সেলস অ্যারাউন্ড দ্য ভাস্কুলার বান্ডিল শীত? এখানে C4 প্লান্টগুলোর ক্ষেত্রে একটা এক্সট্রা যেটা থাকে গিয়ে ভাস্কুলার বান্ডিল শীত থাকে। দ্য পার্টিকুলারলি large cells around the vascular bundles in the C4 plants are called, ওকে। ভাস্কুলার বান্ডিল শীত যেটা থাকে এক্সট্রা একটা, এটা C4 প্লান্টের ক্ষেত্রে থাকে। অ্যান্ড দ্য লিভস হুইচ হ্যাভ সাস অ্যানাটমি আর said to have ক্র্যাঞ্চ অ্যানাটমি। এই যে বান্ডিল শীত সেলটা, বান্ডিল বলতে কোনগুলোকে বুঝি আমরা, যে জাইলেম আর ফ্লোয়েম, ওকে। জাইলেম ফ্লোয়েম, শীত মানে হচ্ছে কি, শীত মানে ঘেরা থাকে, ওকে, একটা আবরণ, এটা চক্রাকারে, ওকে, বৃত্তাকারে থাকে, ওকে। এই বান্ডিল শীত সেলগুলো বৃত্তাকারে থাকে, ওকে, রিংয়ের আকারে। ওই জন্য কি ক্র্যাঞ্চ অ্যানাটমি বলা হয়। ক্র্যাঞ্চ মানে হচ্ছে কি রীতমালা, ওকে। ক্র্যাঞ্চ কথাটা অর্থ হলো, এই যে ক্র্যাঞ্চ মিন্স হচ্ছে রীতমালা, ওকে। অ্যান্ড ইজ এ রেপ্লিকেশন অফ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সেল, এর যে অ্যারেঞ্জমেন্টটা হয়, এই জন্য এটাকে ক্র্যাঞ্চ অ্যানাটমি বলা হয়। তো ক্র্যাঞ্চ অ্যানাটমি যে বৈশিষ্ট্যটা C4 প্লান্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে। দ্য বান্ডিল শীত সেলস মে ফর্ম সেভারেল লেয়ার্স, এই বান্ডিল শীত সেলগুলো অনেকগুলো লেয়ার তৈরি করে অ্যারাউন্ড দ্য ভাস্কুলার বান্ডিল, ওকে। এই ভাস্কুলার বান্ডিল বলতে আমরা কাকে বুঝি, জাইলেম আর ফ্লোয়েম, জাইলেম আর ফ্লোয়েমকে, মানে জাইলেম ফ্লোয়েম হয়তো মাঝখানে আছে, এদেরকে কেন্দ্র মানে করে এদের বাইরের দিকে এই বান্ডিল শীত সেলগুলো থাকে অনেকগুলো লেয়ারে, ওকে। অ্যারাউন্ড দ্য ভাস্কুলার বান্ডিল দে আর characterized by having a large number of chloroplast, এদের যে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি থাকে C3 প্লান্টের থেকে। thick wall impervious to gaseous exchange and no intercellular space। দেখো এদের ক্লোরোপ্লাস্ট বেশি থাকে, এদের যে মানে পাতার যে থিকনেসটা অনেক মোটা হয়, থিক হয়, অ্যান্ড ইম্পারভিয়াস হয়। ইম্পারভিয়াস মানে হচ্ছে জল খুব সহজে কী হতে, মানে যে জল বা গ্যাসিয়াস যে এক্সচেঞ্জটা খুব সহজে হয় না, ওকে। আর নো ইন্টারসেলুলার স্পেস, এদের ইন্টারসেলুলার স্পেস হয় না, থাকে না, ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো, ওকে। ইউ মে লাইক টু কাট এ সেকশন অফ দ্য লিভস অফ C4 প্লান্টস। C4 প্লান্টসের যদি একটা লিভস কেটে দেখা যায়, তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা পাবো মাইক্রোস্কোপে যদি দেখা যায়, ওকে। C4 প্লান্টের মধ্যে কে কে পড়ে, উদাহরণ দিয়েছে এখানে, মেইজ, ভুট্টা, সরগম, ওকে, টু অবজার্ভ, বুঝতে পারছো। তারপর সুগার ক্যান হবে, যেটা আখ, ওকে। তাহলে মনে রাখবে এখানে দুটো উদাহরণ দেওয়া আছে, মেইজ আর হলো সরগম। টু অবজার্ভ দ্য ক্র্যাঞ্চ অ্যানাটমি অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ মেসোফিল সেল। ক্লিয়ার, বুঝতে পারলে। তাহলে এই যে এখানে ইম্পর্টেন্ট যেসব পয়েন্টগুলো, হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। আর ডিফারেন্স যেটা মেইন করে ফটো রেসপিরেশন, C3 প্লান্টে হয় ফটো রেসপিরেশন, C4 প্লান্টে হয় না। ক্লিয়ার, ওকে গাইস, ক্লিয়ার, ওকে।
It would be interesting for you to collect leaves of diverse species of plants around you and cut vertical section of the leaves. Observe under the microscope, look for the bundle sheath around the vascular bundles. The presence of bundle sheath would help you identify the C4 plants. তাহলে এখানে একটা মানে প্র্যাকটিক্যালি বলেছে যে যদি একটা পাতাকে কেটে দেখা যায় তাহলে তুমি ডিফারেন্সটা কোথায় দেখবে। ওকে, অ্যাকচুয়ালি ডিফারেন্স তো দেখতে পাবে যে এই যে মানে বান্ডেল শীত যেটা সেল, ওকে বুঝতে পেরেছো। C4 প্ল্যান্টে শুধু বান্ডেল শীত সেলগুলো দেখা যাবে, অনেকগুলো লেয়ারে থাকে, ওকে, ভাস্কুলার যে জাইলেম আর ফ্লোয়েমকে ঘিরে। ক্লিয়ার? তাহলে এগুলো মনে রাখবে, অনেক সময় প্র্যাকটিক্যাল টাইপের কোশ্চিন মানে দিয়ে দেয়। ওকে, তাহলে এখানে বলেছে যে অবজার্ভ আন্ডার মাইক্রোস্কোপে যদি লুক করো, হ্যাঁ, ফর দ্য বান্ডেল শীত অ্যারাউন্ড দ্য ভাস্কুলার বান্ডেলস। ওকে, বান্ডেল শীতগুলো হচ্ছে ভাস্কুলার বান্ডেলকে ঘিরে থাকে। ওকে, দ্য প্রেজেন্স অফ দ্য বান্ডেল শীত, হ্যাঁ, উড হেল্প ইউ, এটা আইডেন্টিফাই করতে সাহায্য করবে C4 প্ল্যান্টে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে দেখো এখানে কি বলেছে, নাও স্টাডি দ্য পাথওয়ে শন দিস পাথওয়ে দ্যাট হ্যাজ নেমড হ্যাজ। আচ্ছা, এই C4 প্লান্ট যে এই যে চক্রটা যেটা মানে সায়েন্টিস্টরা যারা আবিষ্কার করলো তারা হচ্ছে হ্যাজ অ্যান্ড স্লেক। ওকে, দুজন সায়েন্টিস্ট, ওই জন্য এটাকে হ্যাজ অ্যান্ড স্লেক পাথওয়ে বলা হয়। ইস এগিন এ সাইক্লিক প্রসেস, এটাও সাইক্লিক্যাল মানে চক্রাকারে সম্পূর্ণ হচ্ছে C3-র মতোই। ওকে, ওই জন্য সাইক্লিক প্রসেস একটা। লেট আস স্টাডি দ্য পাথওয়ে বাই লিস্টিং দ্য স্টেপস। এখানে কতগুলো স্টেপস যে হচ্ছে এখন সেগুলো আমরা জানবো। দ্য প্রাইমারি কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর, এখানে দেখো C4 প্লান্ট C3 প্লান্টে আমরা প্রাইমারি কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর মানে কার্বন ডাইঅক্সাইডটাকে অ্যাকসেপ্টের জন্য যে মলিকুলটা সাহায্য করেছিল সেখানে কী ছিল, RUBP। ওকে, রাইবুলোস 1,5 বিসফসফেট। ওকে, কিন্তু এখানে যেটা এখানেও কার্বন ডাইঅক্সাইড যে অ্যাকসেপ্টর মলিকুলটা লাগবে সেটা 3 কার্বনযুক্ত, ওটা 5 কার্বনযুক্ত ছিল। ওকে, আর এখানে 3 কার্বনযুক্ত মলিকুল, সেটা হলো ফসফোএনোল পাইরোভেট, পেপ বলা হয় সংক্ষেপে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? C3 প্লান্টে যে কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর মলিকুল ছিল সেটা হলো RUBP। ওকে, ওকে, রাইবুলোস 1,5 বিসফসফেট 5 কার্বনযুক্ত ছিল, কিন্তু C4 প্লান্টে যে এখানে কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর সেটা হলো 3 কার্বনযুক্ত ফসফোএনোল পাইরোভেট। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, অনেকবার নিটে এসেছে অলরেডি, যখন নিট নাম ছিল না, AIPMT নাম ছিল। ওকে, যেটাই বলো, তো প্রিভিয়াস ইয়ারে তোমরা এইসব কোশ্চিন পাবে। ওকে, আর ওই জন্য আমি জিনিসগুলো একবারে বলে দিচ্ছি, ধরিয়ে দিচ্ছি। ওকে, ক্লিয়ার? is present in the mesophyll cell. ওকে, এটা কোথায় হচ্ছে, মেসোফিল সেলে হচ্ছে। ওকে, ক্লিয়ার? দ্য এনজাইম রেসপন্সিবল ফর দ্য ফিক্সেশন, দ্য এনজাইম। আচ্ছা, এর জন্য যে এনজাইমটা দেখো ওখানে যেটা একটা হলো ফার্স্ট কোশ্চিন কি এনজাইমের কথা বলতে পারে। এনজাইম যখন বলবে তখনই শুধু কি হচ্ছে, এই যে পেপ তার পিছনে কি লাগিয়ে দেবে, কার্বক্সিলেশন হচ্ছে কি না, ফার্স্ট যে কার্বন ডাই অক্সাইড যে অ্যাকসেপ্ট হচ্ছে তখন যে রিয়াকশানটা হচ্ছে ওটাকে কার্বক্সিলেশন বলা হয়। তাহলে কার্বক্সিলেশন এখানে, ওই জন্য ওখানে আমরা এনজাইমটার নাম দিয়েছিলাম RUBP কার্বক্সিলেস, এখানে নাম হবে কি এনজাইমটার, এই যে ফিক্সেশন ইজ দ্য পেপ কার্বক্সিলেস। ক্লিয়ার? or PEP case বলা হয় সংক্ষেপে। It is important to register that the mesophyll cells, okay, important to register that the mesophyll cells lack, মেসোফিল সেলের মধ্যে রুবিস্কো এনজাইমটা থাকে না। ভেরি ইম্পর্টেন্ট। কোন মেসোফিল সেলের ক্ষেত্রে, মানে C4 প্লান্ট মেসোফিল সেলের ক্ষেত্রে। C3 প্লান্টের ক্ষেত্রে রুবিস্কো এনজাইম যেটা হচ্ছে কি, হ্যাঁ, অক্সিজেনেশন করায়, তারপর হলো কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন করায়। ওকে, রুবিস্কো। ওকে, কিন্তু C4 প্লান্টের ক্ষেত্রে এই রুবিস্কো এনজাইমটা মেসোফিল সেলে থাকে না। ওকে, এটা ডিফারেন্স একটা প্রধান। দ্য C4 অ্যাসিড, যে C4 অ্যাসিডটা এখানে ফার্স্ট যেটা স্টেবল প্রোডাক্ট তৈরি হচ্ছে কি, সেটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ইজ ফর্ম ইন দ্য মেসোফিল সেলে তৈরি হচ্ছে। ক্লিয়ার? It then forms other 4 কার্বন কম্পাউন্ড লাইক মেলিক অ্যাসিড। আরও এখানে কিছু কম্পাউন্ড তৈরি হয় যেগুলো 4 কার্বনযুক্ত, এই যে মেলিক অ্যাসিড তৈরি হয়। তারপর হলো অ্যাসপার্টিক অ্যাসিড ইন দ্য মেসোফিল সেল। তাহলে এখানে কোশ্চিন, যে মেইন কোশ্চিনগুলো হচ্ছে এই যে মেসোফিল সেলে কী কী তৈরি হচ্ছে, আর হলো C3 C4 প্লান্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়।
ওকে, এখানে মেসোফিল সেলে আমরা ফার্স্ট পেলাম যেটা হচ্ছে তৈরি হচ্ছে কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড। ওকে, আর হলো এখানে রুবিস্কো এনজাইমটা এই মেসোফিল সেলে থাকে না, সেটা C3 প্ল্যান্টের ক্ষেত্রে থাকে। Itself which are transported to the bundle sheath cell. In the bundle sheath cells these C4 acids are broken down to release carbon dioxide and C and a 3 carbon molecule. তারপরে চলে আসবো যে আমরা পড়লাম মেসোফিল সেল তো আছে, তারপরে এখানে এক্সট্রা কি বৈশিষ্ট্য যেটা বান্ডিল শীট সেল। ওকে, এই যে বান্ডিল শীট সেলে কি বলছে দিস যে 4 কার্বনযুক্ত যে অ্যাসিডটা পেলাম কি না, এই 4 কার্বনযুক্ত এই 4 কার্বনের যুক্ত অ্যাসিডকে এখানে কয়টা পেলাম আমরা, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড। এরা কি হচ্ছে ব্রোকেন ডাউন, ভেঙে যাচ্ছে। এরা ভেঙে কি তৈরি করছে, রিলিজ করছে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড 3 কার্বন মলিকুল তৈরি করছে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আশা করছি ক্লিয়ারভাবে বুঝতে পারছো তোমরা। ওকে, সিকোয়েন্স অনুসারে জিনিসগুলো বোঝার চেষ্টা করবে সবসময়। ওকে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে। ওকে, মেসোফিল সেলে প্রথম হচ্ছে মেসোফিল সেলে 4 কার্বনযুক্ত কম্পাউন্ডগুলো কে তৈরি হচ্ছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড। এরা হচ্ছে এখন বান্ডিল শেড সেলে যাবে। বান্ডিল শেড সেলে কি হবে, C4, এই যে বলছে যে দিস C4 অ্যাসিডস ব্রোকেন ডাউন, ভাঙবে, এনার্জি লাগবে কি না, সেখান থেকে কি তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড আর হলো 3 কার্বনযুক্ত মলিকুল। চক্রাকারে প্রক্রিয়া কিনা, 3 কার্বনযুক্ত মলিকুলটাকে ফসফোইনল পাইরুভেট যেটা লাগবে, আবার পুনরায় তৈরি হয়ে যাবে। এই যে দ্য 3 কার্বন মলিকিউল ইজ ট্রান্সপোর্টেড ব্যাক টু মেসোফিল সেল। ওকে, এই যে 3 কার্বনযুক্ত যে মলিকুল আবার ট্রান্সপোর্টেড ব্যাক হয়ে কোথায়, মেসোফিল সেল আছে, হোয়ার ইট ইজ কনভার্টেড টু পেপ এগেইন। অলরেডি আমি যেটা বললাম, এই 3 কার্বন মলিকুল বলতে কোন মলিকুলটার কথা বলা হয়েছে, এই যে ফসফোইনল পাইরুভেট, যেটা ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর হিসেবে কাজ করে। ওকে, কারণ এটা সাইক্লিক একটা প্রক্রিয়া। ওকে, দাস কমপ্লিটিং দ্য সাইকেল, এই যে সাইকেলটা এভাবে কমপ্লিট হচ্ছে। দ্য কার্বন ডাইঅক্সাইড রিলিজ ইন দ্য বান্ডেল শীট সেল, কার্বন ডাইঅক্সাইড আবার যেটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ হলো বান্ডেল শীট সেলে, এন্টার্স দ্য C3 অর দ্য কেলভিন পাথওয়ে। দেখো C4 প্লান্ট পড়ছি আমরা, C4 প্লান্টের মধ্যে কিন্তু C3 চক্রটা হয়েছে অলরেডি। ওকে, চলছে, ওটাও চলছে। ওকে, C4 প্লান্টের মধ্যে C3 সাইকেল হবে। তো এই কার্বন ডাইঅক্সাইড যেটা রিলিজ হলো সেটা বান্ডেল শীট সেল থেকে ইন্টার করবে কোথায়, C3 যে সাইকেলটা হচ্ছে এই প্লান্টের মধ্যেই, সেটা বলেছে। এ পাথওয়ে কমন টু অল প্লান্টস। ওকে, C3 যেটা সাইকেল সেটা কমন সব প্লান্টের ক্ষেত্রে হয়। দ্য বান্ডেল শীট সেলস আর, নেক্সট পেজে চলে আসবে, আর বলছে যে বান্ডেল শীট সেলস আর রিচ ইন এনজাইম রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। এই যে বান্ডেল শীট সেল যেটা এখানে আমাদের C4 প্লান্টের ক্ষেত্রে, ওকে, এই বান্ডেল শীট সেল, ওকে, রুবিস্কো এনজাইম থাকে। ওকে, বুঝতে পারছো, বার্টলেক প্যাপকেস, হ্যাঁ, এটা একটা এনজাইম, রুবিস্কো কি একটা এনজাইম। ওকে, মানে মেসোফিল সেলে রুবিস্কো ছিল না। ওকে, কোন এনজাইম ছিল, প্যাপকেস, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইম, ওটার জন্য। ওকে, যেসব বিক্রিয়াগুলো হলো। এখন বান্ডিল শীট সেলে শুধু কি আছে, রুবিস্কো এনজাইম আছে, কিন্তু এখানে প্যাপকেসটা থাকে না। Thus the basic pathway that result in the formation of the sugars, okay, sugar formation করে, the Calvin pathway is common to the C3 and C4 plants. এখানে কোশ্চেন কি, যে C3 যেটাকে আমরা ক্যালভিন পাথওয়ে বলছি। ওকে, এই ক্যালভিন পাথওয়ে যে সাইকেলটা, এটা হলো C3 প্লান্টের ক্ষেত্রেও হবে আর হলো C4 প্লান্টের ক্ষেত্রেও হবে। তাহলে এটা কোশ্চেন আসতে পারে যে কোন পাথওয়েটা, মানে যদি পাথওয়ে এখানে কয়টা পাচ্ছি আমরা, হ্যাসলেক সাইকেল আর হলো ক্যালভিন সাইকেলটা C3 C4 প্লান্টের ক্ষেত্রেই, উভয় ক্ষেত্রেই হবে। ওকে, and do you note that the Calvin pathway occurs in all mesophyll cells of the C3 plants? In the C4 plants it does not take place in the mesophyll cells but does only in the bundle cell. এখানে বলছে যে C4 প্লান্টের ক্ষেত্রে প্রথম এখানে লাইনটা বলেছে যে ক্যালভিন পাথওয়ে সম্পূর্ণ হচ্ছে মেসোফিল সেলে, তো ক্যালভিন সাইকেল সম্পূর্ণ হবে। ওকে,
সব C3 প্লান্টের ক্ষেত্রে C4 প্লান্টে এটা সম্পূর্ণ হবে না, কোথায়? মেসোফিল সেলে, ওকে, বাট ডাস অনলি ইন দ্য বান্ডিল শীথ সেলে শুধু সম্পূর্ণ হবে, সেটাই বলছে, ওকে, যে ক্যালভিন সাইকেলটা কোথায় হবে? বান্ডিল শীথ সেলে, ওকে। ডিফারেন্সটা বুঝতে পেরেছো? আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন আমি এই ডায়াগ্রামটা যেটা আছে, হ্যাঁ, চার্টটা যেটা দেওয়া আছে, ছকটা, এটা দেখো, এখানে আবার তোমরা বুঝতে পারবে ক্লিয়ার যদি কোনো ডাউট থাকে, ওকে। এখানে লক্ষ্য করো, ফার্স্ট এখানে তাহলে আমাদের C4 প্লান্ট যেটা C4 যেটা সাইকেল, যেটাকে আমরা হ্যাশ অ্যান্ড স্লেক পাথওয়ে বলবো, ওকে। এই হ্যাশলেক পাথওয়ে দেখো, ফার্স্ট হলো মেসোফিল সেল নেওয়া হয়েছে, ওকে, দেখতে পাচ্ছ। তারপর হলো বান্ডিল শীথ সেল, ওকে। ফার্স্ট রিয়াকশন কোথায় হবে? যদি এইভাবে কোশ্চিন আসে যে প্রথম রিয়াকশন কোথায় হবে? মেসোফিল সেলে। মেসোফিল সেলে দেখো এখানে অ্যাটমসফেরিক, যেটা পরিবেশের কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডটা ভেঙে কার্বনেট আয়নে ভেঙে গেল, বাইকার্বনেট আয়নে, ওকে। বাইকার্বনেট ফর্মে ভেঙে যাওয়া, এখানে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হচ্ছে, কার্বক্সিলেশন যেটা, ওকে, বুঝতে পারছো। এখানে ফসফোএনল পাইরুভেট, যেটাই যে কার্বন ডাইঅক্সাইডকে ফিক্স কে করাচ্ছে? ফসফোএনল পাইরুভেট, ক্লিয়ার, ফিক্সেশন হচ্ছে। তারপর C4 অ্যাসিড তৈরি হচ্ছে। C4 অ্যাসিড এখানে কী তৈরি হলো? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক ফার্স্ট তৈরি হয়েছে, তারপর ম্যালিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, এরা ট্রান্সপোর্ট হয়ে তারপরে যে প্লাজমোডেসমাটা সেলগুলো যে পরস্পরের সঙ্গে, প্লান্ট সেলগুলো যে তাদের মধ্যে যে কানেকশন থাকে, সেটাকে কি বলি আমরা? প্লাজমোডেসমাটা, এটাও কোশ্চিন আসছে, ওকে, প্লাজমোডেসমাটা, ওকে, দ্য কানেকশন বিটুইন টু সেল, ওকে, নেয়ার সেল, ওকে। প্লাজমোডেসমাটার মাধ্যমে কোথায়? C4 অ্যাসিড, এই যে 4 কার্বনযুক্ত যেহেতু C4 অ্যাসিড, কোথায়? বান্ডিল শীথ সেলে চলে আসলো। এখানে এই C4 যে অ্যাসিডগুলো, ম্যালিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, এরা ভেঙে কি হচ্ছে? ডিকার্বক্সিলেশন হলো। ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়া, কেমিস্ট্রিতে আমরা পড়েছি ডিকার্বক্সিলেশন রিয়াকশন। ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাইঅক্সাইড বের হবে। তাহলে এদের থেকে কার্বন ডাইঅক্সাইড বের হলো। কার্বন ডাইঅক্সাইড দেখো, একটা কার্বন কমে গেল, ফিক্সেশন বাই ক্যালভিন সাইকেল, এই যে কার্বন ডাইঅক্সাইডটা, এটা কোথায় চলে যাবে বলো তো? ক্যালভিন সাইকেলে চলে যাচ্ছে, ওকে। এখন এখানে কার্বন কমে যাওয়ার পরে একটা কার্বন কমে গেল, তারপর 3টা কার্বন আছে, 3 কার্বনযুক্ত কি হচ্ছে? অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে 3 কার্বনযুক্ত অ্যাসিডকে ফসফোএনল পাইরুভেট, যেটা হলো ফার্স্ট, এই যে 3 কার্বনযুক্ত প্রোডাক্ট, যেটা হলো কার্বন ডাইঅক্সাইডকে ফিক্স করালো, এই 3 কার্বনযুক্ত অ্যাসিড তৈরি হচ্ছে, এটা ট্রান্সপোর্ট হয়ে কোথায় চলে আসলো? এই যে C3 এই অ্যাসিডটাই এই দেখে এখানে চলে আসলো, রিজেনারেশন করছে আবার কে? ফসফোএনল পাইরুভেট এর। গাইজ তোমরা বুঝতে পারছো ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার বুঝতে পারছো। তোমরা অবশ্যই ফিডব্যাক দেবে আমাকে, ওকে, কারণ তোমাদের ফিডব্যাক, ওকে, আমাকে আরও মোটিভেট করবে, ওকে, আরও ভালো করার মানে আমি চেষ্টা করব যেন ক্রিস্টাল ক্লিয়ার হয়, ওকে। অবশ্যই ফিডব্যাক দেবে, এবং অবশ্যই তোমরা যারা ফার্স্ট দেখছো, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, ওকে। দেন এটা হচ্ছে তাহলে সাইক্লিক্যালি, ক্লিয়ার বুঝতে পারলে? বান্ডিল শীথের মধ্যে, ওকে। তাহলে এগুলো তোমরা এইভাবে আমি যেভাবে বললাম সেভাবে মাইন্ডে মানে ভিজুয়ালাইজেশন করবে, ওকে, জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করবে, ওকে, চোখ বন্ধ করে, তুমি জিনিসটা বুঝতে পারলে কি না, তখনই তুমি পারফেক্টলি তোমার যে ইয়েটা পাবে, রেজাল্টটা পাবে অ্যাকচুয়ালি কোশ্চিন করার সময়। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু কোশ্চিন ভুল হবে, এটা মনে রাখবে সবসময়। যতক্ষণ না তোমার ক্লিয়ার কনসেপ্ট হবে বায়োলজিতে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই কোশ্চিন, ওকে, ক্লিয়ার? আশা করছি তোমাদের টপিকটা, ওকে। নেক্সট আমরা পড়ব হলো যে টপিকটা, সেটা হলো ফটো রেসপিরেশন। তাহলে আজকে আমরা ক্যালভিন সাইকেলের আগের দিনে পড়েছিলাম, আজকে পড়লাম আমরা C4 সাইকেল, ওকে। ফটো রেসপিরেশন, এই যে টপিকটা, আমি ফটো রেসপিরেশন টপিকটাও তোমাদের আজকে এর মধ্যেই পড়িয়ে দিচ্ছি, ওকে। তারপরে আমাদের লাস্ট যেটা একটা চার্ট দেওয়া আছে, ওকে, বইয়ের মধ্যে, সেটা আমরা করব, ওকে। ফটো রেসপিরেশন কি? ফটো রেসপিরেশন বাংলা হলো আলোক শোষণ, ওকে। ফটো রেসপিরেশন প্রসেসটা শুধুমাত্র C3 প্লান্টের ক্ষেত্রে হয়, ওকে, মনে রাখবে। এই ফটো রেসপিরেশন দেখো কি বলেছে, let us try and understand one more process that creates an important difference
মেইনলি যে ডিফারেন্সটা তৈরি করে C3 আর হলো C4 প্ল্যান্টের মধ্যে সেটা হলো ফটো রেসপিরেশন। টু আন্ডারস্ট্যান্ড ফটো রেসপিরেশন উই হ্যাভ টু নো এ লিটিল বিট মোর অ্যাবাউট দ্য ফার্স্ট স্টেপ অফ কেলভিন সাইকেল। ওকে, দ্য ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন স্টেপ যেটা C3 এর ক্ষেত্রে প্লান্টের ক্ষেত্রে যেটা কেলভিন পাথের ক্ষেত্রে, this is the reaction where RUBP combines with carbon dioxide to form two molecule of 3-PGA that is catalyzed by রুবিস্কো। দেখো প্রথম যখন ওখানে C3 সাইকেলটার কথা মনে করো, C3 সাইকেল, ওকে, ক্যালভিন সাইকেলে ওখানে কী হচ্ছিলো, কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হলো কার দ্বারা, RUBP দ্বারা। তার জন্য যে এনজাইমটা লেগেছিল ওখানে যখন পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের সেলের মধ্যে, পরিবেশ বলতে সেলের মধ্যে যখনই কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে তখনই হলো কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হবে। ওকে, তার জন্য প্রাইমারি যেটা কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টর লেগেছিল RUBP, আর এখানে একটা এনজাইম যেটা লাগে সেটা কি হচ্ছে এই যে রুবিস্কো। দেখো RUBP কার্বন ডাইঅক্সাইডকে ফিক্স করাচ্ছে, আর এর জন্য যেটা এনজাইম লাগছে কি, রুবিস্কো এনজাইম, রাইবোলোজ বিসফসফেট, হ্যাঁ, কার্বক্সিলেজ। ওকে, বুঝতে পেরেছো? কিন্তু যদি এখানে কার্বন ডাইঅক্সাইড কম থাকতো, অক্সিজেনের যদি কনসেন্ট্রেশন বেশি হতো তাহলে কিন্তু সেটা হলো অক্সিজেনেশন ঘটাতো। ওকে, এটা মনে রাখবে। তাহলে দেখো এটা কত অণু তৈরি হয়েছিল, PGA 2 অণু। ওকে, অলরেডি আমরা এগুলো জানি। ওকে, তোমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছো আগের এই চ্যাপ্টারে তারা অবশ্যই জিনিসগুলো জানো। রুবিস্কো দ্যাট ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, ডু ইউ ওটার হয়, দেখো এই কোশ্চেনটা নিতে এসেছিলো রিসেন্ট, যে রুবিস্কোটা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় পৃথিবীতে। ওকে, এই এনজাইমটা is characterized by the fact that its active site can bind both, এর যে অ্যাক্টিভ সাইটটা আছে, এটা একটা এনজাইম, এর যে অ্যাক্টিভ সাইটটা আছে সেটা কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকেও ফিক্সেশন করাতে পারে, অক্সিজেনকেও ফিক্সেশন করাতে পারে, সেটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। ওকে, বুঝতে পেরেছো? ক্যান ইউ থিঙ্ক তারপর রুবিস্কো হ্যাজ এ মাচ গ্রেটার অ্যাফিনিটি ফর কার্বন ডাইঅক্সাইড when the carbon dioxide and oxygen is nearly equal, যখন ইকুয়াল থাকবে। ওকে, ইমাজিন হোয়াট উড বি হ্যাপেন ইফ দিস ওয়ার নট সো, দিস বাইন্ডিং ইজ কম্পিটিটিভ। ওকে, অলোক দুধটা না ধরে অ্যান্ড ইজ ইকুয়াল, যখন হচ্ছে কি যে দুটোর কনসেন্ট্রেশনে হচ্ছে থাকবে, কনসেন্ট্রেশনটা সমান থাকবে, সেটা কিন্তু এখানে যেন কম্পিটিশন তৈরি হয়ে যাবে, সেটাই বলছে। একটু অলোক, হ্যাঁ সরি গাইস একটু। অ্যান্ড দেখো এখানে অক্সিজেন ইজ নিয়ারলি ইকুয়াল। ওকে, যখন হচ্ছে যে কি হয়, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন ইজ নিয়ারলি ইকুয়াল, যদি দুটোই হচ্ছে কনসেন্ট্রেশন কার্বন ডাইঅক্সাইডের যদি ইকুয়াল হয় কনসেন্ট্রেশন, তাহলে একটা কম্পিটিশন তৈরি হবে কি না। কিন্তু রুবিস্কোর যে অ্যাফিনিটিটা না, এটা মনে রাখবে, একই যদি সমান যদি থাকে, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন যদি সমান থাকে, ওকে, কিন্তু রুবিস্কোটা কার সঙ্গে বাইন্ড হবে, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে। ওকে, কারণ রুবিস্কোর অ্যাফিনিটি কার্বন ডাইঅক্সাইডের প্রতি বেশি। ওকে, আসক্তি বেশি। ওকে, ইমাজিন হোয়াট উড হ্যাপেন ইফ দিস ওয়ার নট সো, যদি এটা এরকম না হয়, this binding is competitive. Okay, it is relative concentration of oxygen and carbon dioxide that determines which of the two will bind to the enzyme. তাহলে এটা রিলেটিভ একটা ঘটনা হবে, যার কনসেন্ট্রেশন সবসময়, কনসেন্ট্রেশন তো কখনো ইকুয়াল হবে না। ওকে, কম বেশি তো থাকবেই। ওকে, কাদের কনসেন্ট্রেশন, অক্সিজেন আর হলো কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন। তাহলে বুঝতে পারছো, যার কনসেন্ট্রেশন বেশি থাকবে সেই হচ্ছে RUBPর সঙ্গে কি কম্বাইন করবে। ওকে, তারপর প্রোডাক্ট তৈরি করবে। C3 প্ল্যান্টের ক্ষেত্রে কী হচ্ছে, দেখো ইন C3 প্ল্যান্ট সাম কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ডাজ বাইন্ড। C3 প্ল্যান্টে কিছু অক্সিজেন হচ্ছে কি ডাজ বাইন্ড টু রুবিস্কো, হ্যান্স কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন ইজ ডিক্রিজ। এটা একটা ঘটনা হয়, এই যে ফটো রেসপিরেশন, যেটা মেইনলি যেটা ফটো রেসপিরেশন এটাই। ওকে, যেটা একটা ক্ষতিকারক প্রক্রিয়া। ওকে, প্ল্যান্টের ক্ষেত্রে C3 প্ল্যান্টের ক্ষেত্রে কিছুটা অক্সিজেন হচ্ছে রুবিস্কোর সঙ্গে বাইন্ড হয়ে যায়। ওকে, রুবিস্কোর সঙ্গে বাইন্ড হয়ে গিয়ে কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনটাকে ডিক্রিজ করে দেয়।
ক্লিয়ার? কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনটাকে কমিয়ে দেয়। ওকে, হেয়ার দ্য আরইউবিপি instead of being converted to 2 molecule of PGA binds with oxygen to form 1 molecule of phosphoglycerate and phosphoglycocolate in a pathway called photorespiration. এই যে ফটো রেসপিরেশন যে এখন যে মেনলি এই জায়গাটায় শুধু এইটুকু জায়গা, এখান থেকেই আমরা ফটো রেসপিরেশনের জিনিসটা বুঝতে পারবে। যখন হচ্ছে অক্সিজেন রুবিস্কোর সঙ্গে বাইন্ড হয়ে গেল তখন কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনটা ডিক্রিজ হয়ে যাচ্ছে। আর যে এই কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনকারী যে প্রোডাক্টটা ছিল আরইউবিপি, এটা ইনস্টেড অফ বিং কনভার্টেড টু 2 মলিকুল পিজিএতে তৈরি হওয়ার কথা ছিল। হ্যাঁ, এই 2 মলিকুল পিজিএ বাইন্ডস উইথ অক্সিজেনের সঙ্গে বাইন্ড হয় টু ফর্ম কী করে 1 মলিকিউল, কী করে 2 মলিকুল এটা তৈরি না করে একটা মলিকুল কী করে ফসফোগ্লিসারেট। ওকে, 1 মলিকুল ফসফোগ্লিসারেট অ্যান্ড ফসফোগ্লাইকোকোলেট। ওকে, ফসফোগ্লাইকোকোলেট 2 কার্বনযুক্ত যৌগ ইন প্যাথওয়ে কল, এটাকেই বলা হচ্ছে ফটো রেসপিরেশন। তাহলে ফটো রেসপিরেশনে যে ফার্স্ট যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এটা হলো 2 কার্বনযুক্ত ফসফোগ্লাইকোকোলেট। মনে রাখবে, এটা কোশ্চিন আসছে অনেকবার। ওকে, কি প্রোডাক্ট পেলাম আমরা ফটো রেসপিরেশনের ক্ষেত্রে? ফসফোগ্লাইকোকোলেট। In the photorespiratory pathway there is a neither synthesis of sugar, এই ফটো রেসপিরেশনে কোনো সুগার সিনথেসিস হয় না, নর অফ এটিপিও তৈরি হয় না। ওকে, মনে রাখবে। রেদার ইট রেজাল্ট ইন দ্য রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড, রেদার এই ফটো রেসপিরেশন প্রক্রিয়া কী হয়? কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়। আমরা জানি রেসপিরেশনে কী হয়, আমরা রেসপিরেশনে যে আমরা রেসপিরেশন করি, শ্বসন করি, আমরা কার্বন ডাইঅক্সাইড বের করে দিই। ওকে, তো প্লান্টও কী করে এখানে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। তো অ্যাকচুয়ালি প্লান্ট কী করে, প্লান্টের হচ্ছে আমরা নর্মালি জানি প্লান্ট কী করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, কিন্তু উল্টো কী করে C3 যেসব প্লান্টগুলো তারা অক্সিজেন গ্রহণ করার সঙ্গে সঙ্গে অক্সিজেন যেমন তারা যেমন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার সঙ্গে সঙ্গে কী হচ্ছে সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড রিলিজও করে। কোন প্রক্রিয়ার মাধ্যমে? এই ফটো রেসপিরেশন প্রক্রিয়ার মাধ্যমে। ক্লিয়ার? এটা কোশ্চিন আসবে, মনে রাখবে। ক্লিয়ার হয়েছে? ওকে, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছে কার মাধ্যমে? ফটো রেসপিরেশনের মাধ্যমে। উইথ দ্য ইউটিলাইজেশন অফ এটিপি, যে এটিপিকে ইউজ করছে। ইন দ্য ফটো রেসপিরেটরি পাথওয়ে দেয়ার ইজ নো সিনথেসিস অফ এটিপি অর এনএডিপিএস। ওকে, এখানে এটিপি এনএডিপিএস তৈরি হচ্ছে না, এদের কী করছে বরং কী করছে, এদের যে শক্তি এটিপিকে ইউজ করছে কিসের জন্য? যেহেতু রেসপিরেশন হচ্ছে, ফটো রেসপিরেশন হচ্ছে ভাঙনমূলক প্রক্রিয়া, কিনা এনার্জি লাগবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। দ্য বায়োলজিক্যাল ফাংশন অফ ফটো রেসপিরেশন ইজ নট নন ইয়েট, এখনও যেটা ফটো রেসপিরেশনের যে অ্যাকচুয়ালি ফাংশনটা কি বায়োলজিক্যাল, সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। ওকে, এখন এই C4 প্লান্টে কী হচ্ছে দেখো। ইন C4 প্লান্টস ফটো রেসপিরেশন ডাজ নট ওকার, C4 প্লান্টে ফটো রেসপিরেশন হয় না। ওকে, ওই জন্য এদের প্রোডাক্টিভিটিটা বেশি হয়। ওকে, এদের এনার্জিটা মানে লস হচ্ছে না এই ফটো রেসপিরেশনের মাধ্যমে। দিস ইজ বিকজ দে হ্যাভ এ মেকানিজম দ্যাট ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড অ্যাট দ্য এনজাইম সাইট। This take place when the C4 acids form, the mesophyll is broken down in the bundle sheath cells to release carbon dioxide. This result is increase the intracellular concentration of carbon dioxide. অ্যাকচুয়ালি এখানে কী হয় যে এই যে C4 প্লান্টের ক্ষেত্রে মেসোফিল সেলে C4 অ্যাসিড যেগুলো তৈরি হচ্ছে আমরা জানলাম কি না, অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, তারপর হলো তোমার অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি হচ্ছে কি না, এগুলো ভেঙে গিয়ে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়। C4 প্ল্যান্টে কার্বন ডাইঅক্সাইড এর কনসেন্ট্রেশনটা বেশি থাকার জন্য এটা কি করে, এই যে ইন্টারসেলুলার কনসেন্ট্রেশনটা বাড়ায়, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনটা। অ্যান্ড ইন টার্নস দিস ইনশিওর দ্যাট দ্য রুবিস্কো ফাংশন অ্যাজ এ কার্বক্সিলেস। হ্যাঁ, এই যে রুবিস্কো যে এনজাইমটা, হ্যাঁ, কার্বক্সিলেস মিনিমাইজিং দ্য অক্সিজেনেজ অ্যাক্টিভিটি। তো কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা বেড়ে যাওয়ার জন্য কী হচ্ছে, রুবিস্কোটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বাইন্ডিং হয়। ওকে, তো অক্সিজেনের যে অ্যাক্টিভিটিটা সেটা হচ্ছে কমে যায়।
বুঝতে পেরেছো? রুবিস্কো C4 প্লান্টে হচ্ছে রুবিস্কোটা কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা সবসময় বেশি থাকায় মেকানিজমের জন্য অক্সিজেনের অ্যাক্টিভিটিটা এখানে ঘটতেই পারে না। ক্লিয়ার? নাও দ্যাট ইউ নো দ্য কার্বন যে C4 প্লান্টস ল্যাক ফটো রেসপিরেশন হয় না C4 প্লান্টে, ইউ প্রবাবলি ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াই প্রোডাক্টিভিটি অ্যান্ড yields are better in this plant. In addition, these plants show tolerance to higher temperature. আমরা এগুলো পড়েছি অলরেডি যে C4 প্লান্টে প্রোডাক্টিভিটি বেশি হয়, হ্যাঁ ওকে, বায়োমাস বেশি হয় এবং হায়ার টেম্পারেচার এটা সহ করতে পারে, হাইলাইট ইন্টেন্সিটি সহ করতে পারে, ওকে, এগুলো বলেছে। বেসড অন দ্য অ্যাবভ ডিসকাশন ক্যান ইউ কম্পেয়ার প্লান্টস শোয়িং C3 আর C4 প্লান্টের মধ্যে ডিফারেন্স করতে বলছে, ওকে। অ্যান্ড ইউজ দ্য টেবিল, এখন এখানে একটা টেবিল দেওয়া আছে C3 C4 প্লান্টের যে ডিফারেন্স, এখানে এই টেবিলটা খুব ভালোভাবে প্রত্যেকটা যতগুলো পয়েন্ট দেওয়া আছে এগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, ওকে, এবং এখান থেকে কোশ্চেন আসবে, ওকে। তারপরে আমাদের লাস্ট যেটা টপিক হবে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফটোসিনথেসিসের কে যেসব ফ্যাক্টরগুলো অ্যাফেক্ট করে, ওকে, এবং যেগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেগুলো আলোচনা, ওকে।